ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসে মেজর সাবজেক্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এবং তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের মাত্র আর কয়েকটি দিন বাকি আছে, তোমাদের পরীক্ষা ঘোষণা হয়ে গেছে। তো তোমাদের দিকে তাকিয়ে তোমাদের জন্য আমি এই প্রশ্ন রেখেছি, যাতে তোমরা সহজেই পড়তে পারো এবং ভালো রেজাল্ট করতে পারো। তো প্রশ্নগুলো দেওয়ার আগে আমি একটা কথা বলবো, যে অবশ্যই যেন একটা লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশান ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি এর পর যে প্রশ্ন তোমাদের জন্য রাখবো সেই প্রশ্ন তোমরা সহজে পেয়ে যাবে। আর লাইক কমেন্ট, তোমাদের একটা লাইক কমেন্ট মানে আমাদের অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও করতে। এই যে এত গরমে আমরা বসে আছি, এই গরমে তোমাদের জন্য কাদের জন্য করছি? তোমাদের জন্য করছি। তো আমাদের তো একটু তো চাওয়া পাওয়া বলে কিছু আছে, যে তোমরা একটা লাইক করো বা কমেন্ট করে কিছু জানাও, তোমরা কেমন প্রশ্নগুলো পেয়ে তোমরা কতটা উপকৃত হয়েছো সেটা তো তোমরা আমাদের জানাতে পারো। আর পরবর্তী ভিডিও তোমাদের কী দিতে হবে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো বেশি দেরি না করে আমি প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, তোমরা খাতায় লিখে রাখো। তবে প্রশ্নগুলো হয়তো আমার স্ক্রিনে লেখার সময় হবে না, তোমরা মন দিয়ে প্রশ্নগুলো শোনো। আমি দুবার করে বলবো, প্রশ্নগুলো তোমরা মন দিয়ে শোনো এবং খাতায় লিখে নাও। চলে আসি আমরা প্রথম প্রশ্নে। তবে আর একটা কথা বলতে হয়তো আমি ভুলে গেছি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না। ভিডিওটা যদি স্কিপ করে দেখো, মূল প্রশ্ন এবং সেই প্রশ্নটা কতরকম হতে পারে এবং সেই প্রশ্নটা পাঁচের মানে কোনটা হতে পারে, 10-এর মানে কোনটা হতে পারে এবং কোন প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ, আমি এই কথাগুলো কিন্তু বলে দেবো। যারা ভিডিওটা স্কিপ করে দেখবে তারা কিন্তু কিছু বুঝতে পারবে না, পরে কিন্তু আমাকে দোষারোপ করো না। তো প্রথম প্রশ্নে আমরা চলে আসি। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবেও দিতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস রচনা সৌধ ও স্মৃতিস্তম্ভের গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস লিখনে সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো। তোমাদের তার মানে মুদ্রা, সৌধ, স্মৃতিস্তম্ভ ও সাহিত্য উপাদান, এই তিনটে তোমাদের করতে হবে। এই তিনটের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি, খুব আসার সম্ভাবনা আছে এমন প্রশ্ন, সেটি হলো মুদ্রার গুরুত্ব। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুব ভালোভাবে তোমরা তৈরি করে নিও। 2 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা থেকে আমি তোমাদের জন্য কি প্রশ্ন রেখেছি। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে করে রাখবে, সিন্ধু সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। কি বললাম? হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সাথে আর একটা কোশ্চেন করতে হবে, সিন্ধু সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। যদি 10 নম্বরের প্রশ্নটা দেয় এইভাবে দিতে পারে, আবার যদি 5-এর মানে প্রশ্নটা দেয়, তোমাদের ভেতর থেকে হয়তো একটা প্রশ্ন দিয়ে দিল, সেটা হলো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে তুমি কি জানো। তাহলে আমরা যদি বৈশিষ্ট্য করে থাকি, তাহলে নগর পরিকল্পনাটা আমরা পেয়ে যাচ্ছি। যদি নগর পরিকল্পনা দেয় আলাদাভাবে, তাহলে সেটা হচ্ছে 5 নম্বরের দেবে। তো বোঝা গেল হরপ্পা সভ্যতা থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছি, তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নে চলে আসি। বৈদিক যুগে সামাজিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো। কি বললাম? বৈদিক যুগে সামাজিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক যুগে প্রাচীন শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। বৈদিক যুগে প্রাচীন শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এগুলি কিন্তু প্রত্যেকটাই কিন্তু 5-এর মানের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্যে দেখো, বৌদ্ধ ধর্মের মূলনীতি অথবা জৈন ধর্মের মূলনীতি, 5-এর মানে প্রশ্নটা হচ্ছে বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি আলোচনা করো অথবা জৈন ধর্মের মূলনীতিগুলি আলোচনা করো। এই দুটোর মধ্যে তোমাদের একটা আসবে।
তবে আমার মনে হয় খুব ভালোভাবে তোমরা পড়ে রাখবে, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি খুব ভালোভাবে করে রাখবে। আমি কিন্তু বলে দিচ্ছি কোন প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে। আর বৈদিক যুগে প্রাচীন শিক্ষা ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও, 4-এর দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে রাখবে। অতএব আমরা এবার চলে আসি 6 নম্বর প্রশ্নে। সভা ও সমিতি কি? বৈদিক যুগের রাজনীতিতে সেগুলি গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। সভা ও সমিতি কি? বৈদিক যুগের রাজনীতিতে সেগুলি গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক যুগের সমাজে চতুরাশ্রম প্রথার গুরুত্ব নির্দেশ করো। বৈদিক যুগের সমাজে চতুরাশ্রম প্রথার গুরুত্ব নির্দেশ করো। 7 নম্বর প্রশ্ন তোমাদের জন্য এটা রেখেছি। তাহলে তোমরা বৈদিক যুগের সমাজে চতুরাশ্রম, সভা সমিতি, বৌদ্ধ ধর্মের মূলনীতি, প্রাচীন শিক্ষা ব্যবস্থা এবং হরপ্পা সভ্যতা আর মুদ্রার গুরুত্ব, এই প্রশ্নগুলো পরপর ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবেই না। যারা বাদ দিয়ে চলে যাবে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এই প্রশ্ন কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। এই প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা সম্বন্ধে আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, আর্য সত্য সম্বন্ধে যা জানো লেখো। আর্য সত্য সম্বন্ধে যা জানো লেখো। এই 9টি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। একটা প্রশ্ন তোমাদের জন্য এক্সট্রা আমি রেখেছি, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার কি পরিবর্তন ঘটেছিল। নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার কি পরিবর্তন ঘটেছিল। এই এক্সট্রা প্রশ্নটা তোমরা করে যেও। তোমাদের জন্য আমি এই এক্সট্রা প্রশ্নটা রাখলাম, তোমরা এই প্রশ্ন অবশ্যই করে যেও, দেখে যেও, অন্তত ভালো করে দেখে যেও, যাতে লিখে আসতে পারো। এরপর আমরা 10-এর মানের প্রশ্নে আসবো, 8-এর মানের প্রশ্নে আসবো। 10 নম্বরে প্রশ্ন দেখো, ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বললাম? ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের 8-এর মানের জন্য। 11 নম্বর প্রশ্ন দেখো, ঋক বৈদিক যুগে আর্যদের যোগ চর্চা সম্পর্কে আলোচনা করো। ঋক বৈদিক যুগে আর্যদের যোগ চর্চা সম্পর্কে আলোচনা করো। এটি 5-এর মানের আসার সম্ভাবনা প্রবল। 12 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। আরেকবার বলছি, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। তাহলে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, যারা 2024-এ পরীক্ষা দেবে মেজর সাবজেক্টে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অতএব তোমাদের ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আর খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হওয়া, এই দুটো প্রশ্ন অর্থাৎ 10 আর 12 মানের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ ভালোভাবে করে যেতে হবে তোমাদের। 13 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্তরে অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্তরে অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্রশ্নটাও। প্রতিবাদী ধর্ম আন্দোলন খুব ভালোভাবে তোমরা করে যেও। 14 নম্বর প্রশ্নটা দেখো, জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো। জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন মধ্যে এক্সট্রা আমি রেখেছি, সেটি হলো প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের তুলনামূলক আলোচনা করো। প্রাচীন প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগের তুলনামূলক আলোচনা করো। মাত্র এই কয়েকটি প্রশ্ন তোমাদের আমি
মাত্র 14টি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, আর এক্সট্রা দুটো করতে দিয়েছি। এই দুটো এক্সট্রা তোমরা করে যেও। তো এই 14টা প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করতে হবে, একটা প্রশ্ন বাদ দিলে হবে না। এই যে 10-এর মানে প্রশ্ন, 8-এর মানে প্রশ্ন আমি বললাম, এর মধ্যে তোমরা খুব ভালোভাবে করবে 10-এর প্রশ্নটা, অর্থাৎ ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য। 12 প্রশ্নটা কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। আর 13 প্রশ্নটা প্রাচীন ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্তরে অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। আর 11 নাম্বারের প্রশ্নটা তোমাদের 5-এর আসবে। মাত্র দেখো 10, 11, 10, 12 আর 13, এই 3টে প্রশ্ন তোমাদের দুটো লিখতে হবে। 3টে প্রশ্ন দারুণ, মানে ভীষণ ভালোভাবে করতে হবে। এই প্রশ্ন নিচে আর কেউ প্রশ্ন দিতে পারবে না। এই প্রশ্ন অবশ্যই তোমরা করে যাও। আর বাকি যে দুটো প্রশ্ন দিয়েছি সেগুলো তোমরা দেখে যাও, আর একটা এক্সট্রা তোমাদের প্রশ্ন আমি দিয়েছি। তো এই হলো তোমাদের সাজেশান। তোমাদের যদি প্রশ্নগুলো পেয়ে তোমরা যদি উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখতেই পাচ্ছ তো কত কষ্টের মধ্যে, গরমের মধ্যে ঘামছি, গেঞ্জি ভিজে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত কষ্ট করে তোমাদের জন্য প্রশ্ন আমরা দিচ্ছি। তো তোমরা তার মর্যাদাটা রেখো। তো আর কি বলবো, তোমরা ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই প্রশ্ন পেয়ে উপকৃত হলে লাইক কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।